অন, ওভার, অ্যাবভ, অ্যাপন, আপ, অনটু। এই ৬টা প্রিপোজিশনের অর্থ প্রায় সিমিলার, সেটা হচ্ছে উপরে। তাই অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই কখন কোনটা ব্যবহার করব। আজকের ভিডিওতে এগুলোর ব্যবহার আপনাদের শেখাবো এবং 100% ডাউট ক্লিয়ার করার ট্রাই করব। সো hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্টে আমি এই ৬টা প্রিপোজিশনের অর্থ এবং ব্যবহার আপনাদের শেখাবো, তারপর আমরা এক্সাম্পলে চলে যাব। ওকে, অন আমরা জানি এটা বেসিক, তার মানে হচ্ছে উপরে। কিন্তু কখন অন ব্যবহার করি? সাধারণত যখন কোনো একটা জিনিস সারফেসকে টাচ করে, ধরুন টেবিলে বই রাখা আছে এবং টেবিল এবং বইয়ের ভিতরে একটা স্পর্শ কাজ করছে, টাচ হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাধারণত অন প্রপোজিশন ব্যবহার করি। তাহলে যদি টাচ হয় সারফেসের সাথে, তাহলে আমরা অন প্রপোজিশন ব্যবহার করব এবং এটার অর্থ হচ্ছে উপরে। অ্যান্ড দেন ওভার। ওভার সাধারণত আমরা দুটো অর্থে ব্যবহার করি। একটা হচ্ছে ক্রস করার সময়, ধরুন কোনো একটা জিনিসের উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওভার এই প্রিপোজিশন ব্যবহার করি। আরেকটা হচ্ছে যখন কোনো কিছুকে আমরা ঢেকে দেই, কভার করি, তখন সাধারণত আমরা ওভার এই প্রিপোজিশনটা ব্যবহার করি। এবং এখানে ওভারে মুভমেন্ট থাকে। মুভমেন্ট মানে কি? এক পাশ থেকে আরেক পাশে চলাচলের একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারে। ওকে, দেন হচ্ছে অ্যাবভ। অ্যাবভ এবং ওভারের ব্যবহারে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই। কনফিউশনের কোনো ব্যাপার নেই। অ্যাবভ সাধারণত সারফেসকে টাচ করে না। ওকে, নো টাচ। সারফেসকে টাচ করে না, সেটা হয়তো উপরে ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। অ্যাবভ কিন্তু অনেক সময় মুভমেন্ট ক্রিয়েট করে না, কিন্তু তার অর্থ দাঁড়াবে যে সেটা উপরে আছে। তারপর হচ্ছে আপন। আপন সাধারণত আমরা অনের পরিবর্তে ব্যবহার করতে পারি একটু ফর্মাল ওয়েতে সেন্টেন্সটা বলার জন্য। ওকে, দুটার ব্যবহার কিন্তু সিমিলার। আপ সাধারণত আমরা ডাইরেকশনের জন্য ব্যবহার করে থাকি। কোনো কিছু যখন আমরা বোঝাবো যে উপরের দিকে, এই অর্থে সাধারণত আমরা আপ এটা ব্যবহার করতে পারি। হচ্ছে অন টু। এই অন টু প্রিপোজিশনে অনেক বেশি আমরা কনফিউজড থাকি। অন টু সাধারণত আমরা ঠিক তখন ব্যবহার করব যখন কোনো কিছু নিচ থেকে উপরের দিকে যাবে, মানে এখানে একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। ওকে, আমরা বলতে পারি উপরের দিকে ওঠা, এই অর্থে সাধারণত আমরা অন টু এই প্রিপোজিশন ব্যবহার করি। ওকে, উপরে ওঠা। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার ট্রাই করব। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে দ্য ক্যাট জাম্পড অন দ্য টেবল। এখন এখানে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? এটার অর্থ দাঁড়াচ্ছে যে বিড়াল জাম্প দিয়ে বা লাফ দিয়ে টেবিলের উপরে উঠলো। যদি সেন্টেন্সটা এভাবে বলি যে বিড়ালটা নিচে ছিল, নিচ থেকে সে লাফ দিয়ে টেবিলের উপরে উঠলো, সেক্ষেত্রে আমাদের এখানে কোনটা বলা উচিত? সেক্ষেত্রে আমাদের এখানে অন টু এই প্রিপোজিশন ব্যবহার করতে হবে, কারণ নিচ থেকে উপরের দিকে ওঠার জন্য সাধারণত আমরা অন টু এটা ব্যবহার করি। অন টু। ওকে, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল। এখানে যদি আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি, ব্যবহার করা যেতেই পারে। দ্য ক্যাট জাম্পড অন দ্য টেবল, এটাও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি বলি দ্য ক্যাট জাম্পড অন দ্য টেবল, তখন তার মানে দাঁড়াবে যে অলরেডি বিড়ালটা টেবিলের উপরে ছিল এবং টেবিলের উপরে দাঁড়িয়ে সে লাফালাফি করছে। ওকে, কিন্তু যদি আমরা বোঝাতে চাই যে নিচে ছিল, নিচ থেকে লাফ দিয়ে সে উপরে উঠলো, তখন কিন্তু সাধারণত আমরা অন টু এই প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ওকে, তারপরটা দেখি। দের ইজ আ ল্যাম্প হ্যাঙ্গিং ব্ল্যাঙ্ক মাই হেড। আমার মাথার উপরে একটা ল্যাম্প ঝুলন্ত অবস্থায় আছে। সেটা কিন্তু আমার মাথাকে টাচ করছে না বা সারফেস বা ফ্লোরকে টাচ করছে না, উপরে ঝুলন্ত অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাবভ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। ওকে, অ্যাবভ। হি ক্লাইম্বড ব্ল্যাঙ্ক দ্য হিল ভেরি কুইকলি। সে পাহাড়ে খুব দ্রুত পাহাড়ের উপরে উঠল। এখন পাহাড়ের উপরে, তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? উপরের দিকে। এখানে আমরা ডাইরেকশন মিন করছি। ডাইরেকশনের জন্য সাধারণত আমরা আপ এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। হি ক্লাইম্বড আপ। হি ক্লাইম্বড আপ দ্য হিল ভেরি কুইকলি। ওয়েল, এখানে একটা প্রশ্ন জাগতেই পারে, যেহেতু এখানে ডাইরেকশন নিয়ে কথা বলা হচ্ছে এবং এখানে একটা মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, তাহলে কেন এখানে আমরা অন টু এই প্রিপোজিশন ব্যবহার করছি না? আপ সাধারণত আমরা হিল, মাউন্টেন এবং স্টেয়ার্স এগুলোর জন্য আপ এটা ব্যবহার করে থাকি, এবং টেবিল, বেড অথবা রুফ, স্টেজ এগুলোর জন্য সাধারণত অন টু এই প্রিপোজিশনটা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তারপরেটা দেখি আমরা পারছি কিনা।
She placed the book blank the shelf. সে কি করলো? শেলফের উপরে বইটা রাখলো। তাহলে শেলফ এবং বইয়ের ভিতরে একটা স্পর্শ বা টাচ কাজ করবে। সেই জন্য আমরা সাধারণত এখানে অন প্রিপোজিশন ব্যবহার করব। She placed the book on the shelf. ওকে, তারপরগুলো দেখি আমরা পারছি কিনা। The plane flew blank the clouds. ওকে, এখানে আমরা দুটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ওভার, আবার অ্যাবভ এই প্রিপোজিশনটাও ব্যবহার করা যায়, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা বলি দ্য প্লেন ফ্লু ওভার দ্য ক্লাউডস, এটার মানে দাঁড়াবে প্লেন মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখানে মুভমেন্টের উপরে ফোকাসটা থাকবে। আর যদি আমরা বলি দ্য প্লেন ফ্লু অ্যাবভ দ্য ক্লাউডস, এটার মানে দাঁড়াবে যে প্লেন মেঘের উপরে ছিল। এখানে সাধারণত আমরা পজিশনের উপরে বেশি ফোকাসড করি, মুভমেন্টের উপরে নয়। ওকে, আচ্ছা তারপরেটা দেখি আমরা পারছি কিনা। দ্য বার্ড ইজ ফ্লাইং ব্ল্যাঙ্ক দ্য রিভার। নদীর উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। তাহলে পাখি উড়ে যাচ্ছে, এক পাশ থেকে আরেক পাশে সে উড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সাধারণত এখানে ক্রস হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে এবং মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে। এটার জন্য আমরা এখানে ওভার এর প্রপোজিশনটা ব্যবহার করব। ওকে, তারপরেটা দেখি। হি থ্রু দ্য ব্যাগ ব্ল্যাঙ্ক দ্য বেড। সে বিছানার উপরে ব্যাগটাকে ছুঁড়ে মারলো। ওকে, বিছানার উপরে, তাহলে অবশ্যই এখানে কি আগে বিছানার উপরে রাখা ছিল না, সে কি করলো? ছুঁড়ে মারলো। এখানে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। এটার জন্য সাধারণত আমরা এখানে অন টু এই প্রিপোজিশনটা ব্যবহার করব। ওকে, কারণ কেন এখানে অন টু হচ্ছে, ওভার হচ্ছে না? अगेन দেখেন, এখানে ওভার আমরা কখন ব্যবহার করি? জিনিসটা অলরেডি উপরেই আছে, উপর থেকে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, ক্রস করছে, তখন সাধারণত ওভার হয়। এবং অন টু আমরা তখন ব্যবহার করি যখন কোনো কিছু উপরে ছিল না, আপনি উপরে রাখছেন, ছুঁড়ে মারছেন, কোনো কিছু নিচ থেকে উপরে উঠা হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, তখন সাধারণত আমরা অন টু এটা ব্যবহার করে থাকি। There is a fan right blank us. ঠিক আমাদের উপরে একটা ফ্যান আছে। এখন ফ্যান আছে, ফ্যান কিন্তু এক পাশ থেকে আরেক পাশে ক্রস করছে না, তাই সেটা স্থির অবস্থায় আমাদের মাথার উপরে আছে। সেক্ষেত্রে সেটা সারফেসকেও টাচ করছে না। তখন কোন প্রিপোজিশন হওয়া উচিত? তখন আমাদের বলা উচিত above. ওকে, রাইট above us. ওকে, তারপর হি রান ব্ল্যাঙ্ক দ্য স্টেয়ার্স টু ক্যাচ দ্য বাস। বাস ধরার জন্য সে সিঁড়ির উপর দিয়ে দৌড়ালো বা সিঁড়ির উপরে উঠলো। এখন সিঁড়ির জন্য আমরা কোনটা ব্যবহার করি? আমাদের এখানে বলা উচিত আপ, উপরের দিকে ডাইরেকশন মিন করছে, তখন কি হবে? হি রান আপ, হি রান আপ দ্য স্টেয়ার্স। শি হ্যাং দ্য পেইন্টিং ব্ল্যাঙ্ক দ্য ফায়ার প্লেস। পিকচারটা উপরে আছে, ফায়ার প্লেসের উপরে আছে, ঝুলন্ত অবস্থায় আছে, সেটা সারফেসকে টাচ করছে না এবং স্থির হয়ে এক স্থানেই আছে। সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাবভ এই প্রপোজিশনটা ব্যবহার করা উচিত, তাই না? ওকে, তারপরটা দেখি আমরা পারছি কিনা। হি স্প্রেড আ ক্লথ ব্ল্যাঙ্ক দ্য টেবল। সে টেবিলের উপরে একটা কাপড় বিছালো। ওকে, এখন আমি যদি টেবিলের উপরে একটা কাপড় বিছাই তাহলে কি হবে? টেবিলটা ঢাকা পড়বে, কভার হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো সারফেসকে যদি আমি ঢেকে ফেলি, সেটার জন্য আমরা সাধারণত ওভার এই প্রপোজিশনটা ব্যবহার করি। ওকে, তাহলে কি হবে? হি স্প্রেড আ ক্লথ ওভার দ্য টেবল। দ্য লাইট ফেল ব্ল্যাঙ্ক হার ফেস সফটলি। তার ফেসের উপরে হালকা আলো পড়ছে। তাহলে এখানে কোনটা ব্যবহার করা উচিত? এখানে সাধারণত আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে আপন। দুটাই ব্যবহার করা যায়। একটু ফর্মাল ওয়েতে বলার জন্য আমরা আপন এটা ব্যবহার করতে পারি, এবং নর্মালি বলার জন্য আমরা অন এটা ব্যবহার করতে পারি। ফেল অন হার ফেস সফটলি। এখানে অন কেন হচ্ছে? কারণ লাইট তার মুখের উপর পড়ছে, মানে সারফেসকে টাচ করছে। এই সেন্সে সাধারণত এখানে অন প্রিপোজিশনটা হয়েছে। হি পোর্ড সস ব্ল্যাঙ্ক দ্য পাস্তা। সে পাস্তার উপরে সস ঢালছে। তাহলে এখানে কোন প্রিপোজিশন হওয়া উচিত? অন টু। ওকে, দ্য ক্লক ইজ হ্যাঙ্গিং ব্ল্যাঙ্ক দ্য ডোর। দরজার উপরে ঘড়ি ঝুলন্ত অবস্থায় আছে। এখানে কোন প্রিপোজিশন হওয়া উচিত আপনারা আমাকে কমেন্ট করে জানান। ওকে, তারপরেটা দেখি। ওয়ান্স ব্ল্যাঙ্ক আ টাইম দেয়ার লিভড আ কিং। ওয়ান্স আপন আ টাইম, এটা হচ্ছে একটা ফিক্সড ফ্রেজ। এখানে ওয়ান্স আপন আমরা এটা ব্যবহার করব কারণ আমরা একটা ফর্মাল ওয়েতে এক্সপ্লেন করতে চাচ্ছি। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ কিং।